মেয়েরা, আজকে আমরা যে চ্যাপ্টারটা নতুন আলোচনা শুরু করব সেটা হচ্ছে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তোমরা তো সকলেই জানো যে বর্তমান যে সভ্যতা সেখানে আমরা তড়িৎ শক্তি ছাড়া কিন্তু কিছু ভাবতে পারি না। এই যে আমরা আলো জ্বালাচ্ছি, পাখা ঘোরাচ্ছি, আরও নানা রকম যন্ত্রপাতি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাচ্ছি, সেটা কিন্তু তড়িৎ শক্তি ছাড়া অনেক ক্ষেত্রে সম্ভবপর হতো না। তড়িৎ শক্তির উপর আমরা পুরোপুরি নির্ভরশীল। এবার এই জায়গাটায় আমাকে চলতড়িৎ সম্পর্কে একটু কিছু নতুন বিষয় আমাকে পড়তে হবে। এখানে আমরা নতুন নতুন কিছু টার্ম জানবো যেগুলো কিনা আমাদের মানে দৈনন্দিন জীবনে আমরা শুনে থাকি, সেগুলোকেই আমরা নতুন করে জানবো। মোদ্দা কথা হচ্ছে আমার ব্যাপারটা একটু বুঝতে হবে যে কীভাবে আমাদের চলতড়িতের রিলেটেড কী বিষয় আমরা এখানে পড়বো, সেটা আমরা একটু দেখতে চাই। আচ্ছা, আজকে যেটা আমরা প্রথম আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ আধানের ধারণা। ঠিক আছে, এই টার্মটা তোমাদের কাছে কিন্তু নতুন নয়, এর আগে তোমরা এটা শুনেছো। তড়িৎ আধান বা যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে ইলেকট্রিক চার্জ। ঠিক আছে, চার্জ। তার মানে আমি তড়িৎ আধান বলতে কি বুঝবো? তড়িৎ আধান বলতে দেখো আমার এটা কিন্তু বলাটা, শুধু তড়িৎ আধান কি এটা বলাটা একটু মুশকিল ব্যাপার। যদি তোমাকে ধরো জিজ্ঞেস করা হলো যে জ্বর কি, তখন তোমাকে কেউ বলতে পারে যে গা গরম হলে জ্বর হয়, কেউ বলবে দেহের উষ্ণতা বৃদ্ধি, আবার কেউ বলবে যে এটা হলো কোনো রোগের লক্ষণ। কিন্তু সেটা বোঝার জন্য, জ্বরটা যে পরিমাপ করবো, মানে কার জ্বর হয়েছে কি না হয়েছে সেটা বোঝার জন্য তো আমার একটা শরীর চাই। সেই শরীরের উষ্ণতাই তো আমরা থার্মোমিটারের সাহায্যে মেপে তারপরে আমি জ্বরটা পরিমাপ করতে পারবো, কতটা জ্বর হয়েছে সেটা বুঝতে পারবো। তাহলে দেহ থাকলে তবে যেমন জ্বরের অস্তিত্ব থাকে, দেহ সমেত আমরা জ্বরকে বুঝবো। যখন আমি জ্বর বোঝাতে চাইবো তখন দেহ সমেত আমাকে বোঝাতে হবে, শুধু জ্বরকে আমি বোঝাতে পারবো না, আমার একটা দেহ চাই জ্বর বোঝাতে গেলে। সেরকম আধানের কথা বলতে গেলেও আমার এখানে একটা আধানগ্রস্ত বস্তু বা আহিত বস্তুর কথা এখানে ভাবতে হবে। এবার বস্তু কণাগুলো দেখো, এখানে আমরা আধানগ্রস্ত বস্তু কখন হতে পারে, বস্তু কখন আধানগ্রস্ত হতে পারে, এর আগে কিন্তু আমরা ক্লাস 8-এও এই ব্যাপারটা সম্পর্কে একটু জেনেছিলাম। আমার মনে আছে একটা উদাহরণ আমরা দেখেছিলাম যে শীতকালে আমরা যখন শুকনো চুল আঁচড়ানোর পরে ওই চিরুনিটা অনেক সময় ছোটো ছোটো কাগজের টুকরোকে আকর্ষণ করে। যেরকম আমি এই যে এই পেনটা, হ্যাঁ, এখানে কি আমি এই অবস্থায় কাগজের টুকরোর কতগুলো কাগজের টুকরোর উপর যদি পেনটাকে ধরি, দেখা যাচ্ছে যে এটা মোটেই কাগজের টুকরোগুলোর এর গায়ে, পেনটার গায়ে কিন্তু আটকাচ্ছে না। এবার আমি পেনটাকে মনে করো এরকম একটা কাপড়ের, আমি ভালো করে এটাকে ঘষে নিলাম। ঠিক আছে, আমি পেনটাকে আমি একটা কাপড়ের ভালো করে এটাকে ঘষে নিচ্ছি। এবার কি দেখা যাবে, পেনটাকে যখন আমার কাপড়ে ঘষার পরে আমি এইবারে এই কাগজের টুকরোগুলোর ওপরে দেখি, দেখো কাগজের টুকরোগুলো কিন্তু পেনের দ্বারা আকৃষ্ট হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু আমি একটা কথা পরিষ্কার বুঝতে পারছি যে এই যে আমি কাপড় দিয়ে পেনটাকে ঘষলাম, বা শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পরেও তুমি কি করছো, তুমি চুলে চিরুনিটা দিয়ে ঘষছো, তাহলে ঘষার ফলে কি হবে, ওতে কি না এই কাগজের টুকরোর উপর ধরলে দেখা যাচ্ছে যে কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে, মানে ওর মধ্যে কিন্তু এই কাগজের টুকরোগুলোকে আকর্ষণের একটা ক্ষমতা জন্মেছে। ঠিক আছে, এই যে মানে একটা বস্তুকে যে অপর একটা বস্তু দিয়ে ঘষলে যে এইভাবে একটা আকর্ষণ ক্ষমতা জন্মায়, এখানে বলা হচ্ছে যে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এই ঘর্ষণের ফলে এখানে তড়িৎ উৎপন্ন হয়েছে, এই তড়িৎটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ। এবার এই স্থির তড়িৎ মানে আমি যে বস্তুটাকে ঘষেছি, যে কাপড় দিয়ে আমি যে পেনটাকে ঘষেছি, তাহলে পেনেও কিন্তু এক প্রকারের তড়িৎ আধানের সৃষ্টি হয়েছে, কাপড়ের টুকরোতেও কিন্তু এক প্রকারের তড়িৎ আধান সৃষ্টি হয়েছে। বোঝা গেল? মানে দুটো বস্তুই, তুমি একটা বস্তুকে যদি অপর বস্তু দিয়ে তুমি যদি ঘর্ষণ করো, তাহলে কিন্তু দুটো বস্তুতেই আধান লাভ করবে। যাকে ঘষছো সেও আধান লাভ করবে এবং যার দ্বারা ঘষছো সেও কিন্তু আধান লাভ করবে। এবং এই আধান লাভের ফলে ওর মধ্যে কি হচ্ছে, এই হালকা যে কাগজের টুকরোগুলো তাকে আকর্ষণের একটা ক্ষমতা ওর মধ্যে এখানে জন্মে গেছিল। এবার আমি এখানে বলতে পারি আনুমানিক এটা 600 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক থেলস প্রথম এই ব্যাপারটা লক্ষ্য করেছিলেন।
তিনি যেটা করেছিলেন যে একখণ্ড অ্যাম্বারের কথা তোমরা জেনে রাখো যে এক প্রকার গাছের এটা কঠিন আঠা, পাইন গাছের কঠিন মানে জমে যাওয়া যে কঠিন আঠা, সেটাকে আমরা বলছি অ্যাম্বার। সেটাকে যদি উল দিয়ে ঘষা হয় মানে পশম দিয়ে যদি ঘষা হয়, তাহলে সেইটা কিনা কিছু হালকা জিনিস যেমন কাগজের টুকরোকে আকর্ষণ করতে পারে। এরপর আরেকজন পদার্থবিদ, তিনি হচ্ছেন গিলবার্ট। তিনি তার খ্রিস্টপূর্ব 600 অব্দে ওই গ্রিক দার্শনিক ওইগুলো পর্যবেক্ষণ করেছিলেন। এবার এইটা হলো কি 1544 থেকে 1603 খ্রিস্টাব্দের সময়কালের মধ্যে উইলিয়াম গিলবার্ট পদার্থবিদ, উনি লক্ষ্য করলেন যে অ্যাম্বার ছাড়া এরকম অনেক পদার্থ আছে যেগুলোকে কিনা এইভাবে ঘষার ফলে তাদের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ ক্ষমতা লাভ করছে। তাহলে এই যে ঘর্ষণের ফলে যে বস্তু অন্য বস্তু হালকা বস্তুকে আকর্ষণের ক্ষমতা লাভ করেছে, এই যে পিনটা যেমন এই তোমার একে আকর্ষণের ক্ষমতা লাভ করেছে, হ্যাঁ, কাগজের টুকরোগুলোকে, তাহলে এটাকে আমরা বলছি কিনা এই অবস্থায় তড়িৎগ্রস্ত বস্তু বা আহিত বস্তু বা তড়িতাহিত বস্তু। এবার এইটা কিনা ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে তাহলে এর কিছু না কিছু একটা পরিবর্তন হয়েছে, যার ফলে এই বস্তু অন্য বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারছে। এবার কোনো বস্তুতেই যদি এই রকম পরিবর্তন ঘটে, তাহলে আমরা বলবো যে সেই বস্তুটার মধ্যে তড়িৎ আধানের সৃষ্টি হয়েছে, মানে সেখানে একটা ইলেকট্রিক চার্জ এখানে সৃষ্টি হয়েছে, বস্তুটা চার্জযুক্ত হয়ে পড়েছে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে তড়িৎ আধান বা চার্জ সেটা হচ্ছে কি পদার্থের এক প্রকার বৈশিষ্ট্য, যার জন্য সেই বস্তুর মধ্যে সে অন্য কোনো বস্তুকে বা তড়িৎগ্রস্ত বা তড়িৎ আধানবিহীন বস্তুর ওপর সে একটা বল প্রয়োগ করতে পারে। তাহলে আমি এখানে বলতে পারি যে তড়িৎ আধান কি না, তড়িৎ আধান হচ্ছে বস্তুর এমন একটা ভৌত ধর্ম যার জন্য বা বৈশিষ্ট্য বলতে পারি, যার জন্য সে অন্য কোনো তড়িৎগ্রস্ত বা তড়িৎগ্রস্ত নয় এরকম কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করতে পারে। ঠিক আছে, এবার এই আধানগ্রস্ত বা আহিত বস্তুতে তড়িতের পরিমাণ আমরা নির্ধারণ করব এখানে তড়িৎ আধান দ্বারা। ঠিক আছে, এখানে যেমন এই যে দুটো বস্তুকে ঘর্ষণের ফলে হচ্ছে বিপরীত তড়িতের সৃষ্টি হবে, মানে পেনে যদি ধনাত্মক তড়িতের সৃষ্টি হয়, পেনটাকে কাপড় দিয়ে ঘষা হয়েছিল, কাপড়ে কিন্তু ঋণাত্মক তড়িতের সৃষ্টি হবে। আমরা সবাই জানি তড়িৎ আধান দুই প্রকার, ধনাত্মক ও ঋণাত্মক। আচ্ছা, এইটা কিন্তু বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই বিপরীত জাতীয় মানে আধানকে নামটা দিয়েছিলেন পজিটিভ আর নেগেটিভ, ধনাত্মক আর ঋণাত্মক আধান। এখানে যেটা হয়, আমরা এটা ক্লাস 8-এও পড়েছি যে একটা বস্তুকে যখন অপর একটা বস্তু দিয়ে ঘর্ষণ করা হয়, তখন একটা বস্তু থেকে কিছুটা ইলেকট্রন সেটা কিন্তু বেরিয়ে যায়, অন্য বস্তুতে চলে যায়। এবার যে বস্তুতে ইলেকট্রনের ঘাটতি হবে সেইটাকে আমরা বলছি পজিটিভ তড়িৎগ্রস্ত, ধনাত্মক আধানগ্রস্ত। আর যে বস্তুটাতে কিনা ইলেকট্রনটা চলে গেল, মানে সেটাকে ইলেকট্রনের আধিক্য হলো, সেই বস্তুটাকে আমরা বলবো নেগেটিভ তড়িৎগ্রস্ত। ঠিক আছে, অর্থাৎ একটা বস্তুকে অপর বস্তু দিয়ে ঘর্ষণ করলে, এটা আমি সিল্কের কাপড় দিয়ে একটা কাঁচের দণ্ডকে ঘষতে পারি, পড়েছিলে এবনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কিনা এই আবার চিরুনিকে যখন আমি চুলে মানে মানুষের ত্বকে যখন ঘষছি, সেখানেও কিন্তু একটা বস্তু ধনাত্মক তড়িৎগ্রস্ত হবে, মানে সে ইলেকট্রন ছেড়ে দেবে এবং যাকে দিয়ে আমি হয়তো ঘষেছি সে ইলেকট্রনটা নেবে, তাহলে সে ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে পড়বে। তাহলে এইভাবে কিন্তু দুটো বিপরীত তড়িৎ আধানের সৃষ্টি হবে। এবার আমি যদি দুটো বস্তুতে বলি যে সমজাতীয় তড়িৎ আধান রয়েছে, মানে দুটো পজিটিভ তড়িৎ আধানযুক্ত বস্তুকে যদি আমি পাশাপাশি নিয়ে আসি, এরকম ধরনের একটা বস্তু রয়েছে যাতে কিনা পজিটিভ তড়িৎ আধানের সৃষ্টি হয়েছে, আবার এইরকম আরেকটা বস্তু রয়েছে যাতে কিনা পজিটিভ তড়িৎ আধান রয়েছে, মানে দুটোই কিনা পজিটিভ তড়িৎ আধানযুক্ত, একই জাতীয় তড়িৎ আধান রয়েছে, তাহলে তাদের মধ্যে তো পরস্পরের বিকর্ষণ হবে, অর্থাৎ সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করবে। আর বিপরীত তড়িৎ আধান এরা পরস্পরকে বিকর্ষণ করছে। আর বিপরীত তড়িৎ আধান মানে একটা বস্তু ধরো পজিটিভ তড়িৎ আধান সৃষ্টি হয়েছে, একটা বস্তুতে নেগেটিভ তড়িৎ আধান, তারা কি করবে, তারা কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এটা আমি জানি যে সমজাতীয় তড়িৎ আধান থাকলে দুটো বস্তুতে তারা পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় তড়িৎ আধান থাকলে তারা পরস্পরকে আকর্ষণ করে।
এবার এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি পরিমাণ হবে সেটা নির্ভর পরিমাপ করা যায় আমরা পড়বো কুলম্বের সূত্র থেকে। এখান থেকে কিন্তু আমরা এই আলোচনাটা শুরু করছি। আমরা পড়ছি কুলম্বের সূত্র। প্রথম এখানে আমি বলবো যে দুটো মানে বিন্দু আধান যদি হয়, স্থির বিন্দু আধান কখন বলবো? যে যদি আধানযুক্ত বস্তু, যেটা আহিত বস্তু বলছি, তার আকারটা, হ্যাঁ, তার আকারটা হচ্ছে একেবারে নগণ্য দুজনের পারস্পরিক দূরত্বের তুলনায়। মানে আমি এ আর বি দুটো আমি আধান নিচ্ছি, এবার এদের যে আকার, এ বস্তুর যা আকার এবং বি বস্তুর যে আকার, সেটা কিন্তু এই দুজনের মধ্যেকার যে পারস্পরিক দূরত্বটা রয়েছে, এ আর বি এর মধ্যেকার যে পারস্পরিক দূরত্বটা রয়েছে তার তুলনায় হচ্ছে নগণ্য। তখন আমি বলছি যে এরা হচ্ছে বিন্দু আধান। ঠিক আছে, তাহলে এ আর বি হচ্ছে দুটো বিন্দু আধান। এবার আমি বলবো যে দুটি স্থির বিন্দু আধান, তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল, যদি তারা সমজাতীয় তড়িতাধান হয় পরস্পরকে বিকর্ষণ করবে, যদি বিপরীত জাতীয় তড়িতাধান হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে দুটো স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক হবে এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, আবার বলছি, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা আধান দুটির গুণফলের সমানুপাতিক হবে এবং আধান দুটির মধ্যেকার যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক হবে। তাহলে এই বলটা কিন্তু আধান দুটির একদম সংযোগকারী যে সরল রেখা সেটা বরাবর কাজ করবে। এবার আমি ধরে নিলাম যে এ একটা বিন্দু আধান, বি একটা বিন্দু আধান। তাহলে এটা কিন্তু আমাকে একদম মাথায় গেঁথে নিতে হবে যে কুলম্বের সূত্রটা বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। এটা কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে যে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে বিন্দু আধানের ক্ষেত্রে। বিন্দু আধান কি একটু আগেই বলেছি, পারস্পরিক দূরত্বের তুলনায় আধানগুলোর আকার হচ্ছে খুব কম, মানে আধানযুক্ত বস্তু তাদের আকারটা হচ্ছে খুব নগণ্য ওদের দূরত্বের তুলনায়। আচ্ছা, এবার তাহলে এ আর বি আমি দুটো বিন্দু আধান আমি ধরে নিচ্ছি। এবার এর মধ্যে আমি মনে করি Q1 চার্জ রয়েছে, এর মধ্যে আমি মনে করছি Q2 চার্জ রয়েছে। তাহলে এই দুটো আধান আমি এ আর বি বিন্দুতে রয়েছে, Q1 আধান আর Q2 আধান। মধ্যেকার দূরত্ব আমি ধরে নিচ্ছি এই সরল সংযোগকারী সরলরেখা, সেইটার মধ্যেকার দূরত্ব হচ্ছে মনে করি আমি আর। এবার তাহলে আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা যদি আমার এফ হয়, তাহলে আমি বলতে পারি যে এ ভ্যারিজ অ্যাজ Q1 Q2। এটা কুলম্বের সূত্র থেকে আমরা এটা বলতে পারি। কখন? যখন কিনা আর যখন স্থির, আমি বলতে পারি যখন আর স্থির, মানে মধ্যেকার দূরত্ব যখন অপরিবর্তিত, তখন এফ মানে দুটো বিন্দু আধানের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা আধান দুটির গুণফলের সমানুপাতিক হচ্ছে। আবার আরেকটা জিনিসও বলতে পারি যে এ ভ্যারিজ অ্যাজ 1/r²। কখন? না যখন Q1 ও Q2 এই দুটো যখন স্থির, মানে আধান দুটোর পরিমাণ যখন আমার অপরিবর্তিত রয়েছে, তখন এই আধান দুটোর মধ্যেকার ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গ মানে বুঝেছি আর এর স্কোয়ার, তার ব্যস্তানুপাতিক মানে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল এফ ভ্যারিজাস Q1 Q2, আর এফ এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে এফ ভ্যারিজাস 1/r²। যে 1/r², এটার মানে হচ্ছে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল, মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব যত বাড়বে আকর্ষণ বিকর্ষণ বলের মান তত কমবে। আবার আধান দুটোর পরিমাণ যত আমি বাড়াবো তত এই আকর্ষণ বিকর্ষণ বলের মান বাড়বে। এবার আমি দুটোকে কম্বাইন করছি কুলম্বের সূত্র অনুযায়ী। তাহলে আমি যৌগিক ভেদের নিয়ম তোমরা নিশ্চয়ই ভেদ করছো অঙ্কে। আমি বলতে পারি যে এফ ভ্যারিজেস Q1 Q2/r², যখন Q1 Q2 আর তিনটেই হচ্ছে কিনা পরিবর্তনশীল। এটা যদি হয় তাহলে আমি এই নিয়মটা বলতে পারি, এটা আমি বলতে পারছি। এবার এই ভ্যারিজাস চিহ্নটা আমি সমানুপাতিক চিহ্নটা আমি তুলব। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে, এখানে আমি এটাকে ধ্রুবক আনতে হবে, কে ইন্টু Q1 Q2/r²। এখানে কেটা কি? কেটা হচ্ছে একটা ধ্রুবক,
যার মান কিনা নির্ভর করে এই আধান দুটি কোন মাধ্যমে রয়েছে সেটার উপর নির্ভর করে, মাধ্যমের উপর, আর আমি কোন একক পদ্ধতি আমি এখানে কাজে লাগাচ্ছি সেটার উপরও নির্ভর করছে। মানে সিজিএস পিএসআই কোন এককের পদ্ধতি আমি এখানে কাজে লাগাচ্ছি সেটার উপর আমার এখানে নির্ভর করছে কি এর মানটা। যেমন আমি এখানে বলছি যে আমি আধানটাকে যদি আমি সিজিএস পদ্ধতিতে আমি যদি চিন্তা করি আর আধান দুটো যদি শূন্য মাধ্যমে থাকে, শূন্য স্থানে, তাহলে আমার বলতে পারি যে আধান দুটি শূন্য স্থানে থাকলে, আধান দুটি শূন্য স্থানে থাকলে আমি সিজিএসে মানে সিজিএস পদ্ধতিতে আমি বলতে পারি যে কে ইকুয়াল টু হচ্ছে 1, এটা আমি বলতে পারি, মানে ধ্রুবকটার মান হচ্ছে 1। তাহলে সেক্ষেত্রে কী হবে, সিজিএস পদ্ধতিতে আমি কে এর মান যদি 1 বসাই তাহলে আমি পেয়ে যাব তখন এ ইকুয়াল টু, এখানে তো 1 বসাচ্ছে তার মানে এফ ইকুয়াল টু সেখানে হবে Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার আমি আরও একটা জিনিস আমি এখানে ধরছি, আমি ধরে নিলাম যে Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q, মানে দুটোতে একই পরিমাণ আধান রয়েছে, দুটো আধানই একই পরিমাণ, আর ওদের মধ্যেকার দূরত্ব, এই যে আমি দূরত্বটা আমি ধরেছিলাম আর সিজিএসে ধরছি যেহেতু আমি ধরে নিলাম এটা হচ্ছে 1 সেন্টিমিটার, আর এফ আমি ধরে নিচ্ছি হচ্ছে 1 ডাইন, মানে ওদের মধ্যেকার যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল যাই বলি না কেন সেটা হচ্ছে কিনা 1 ডাইন। আচ্ছা, এইবার আমি তাহলে এখান থেকে পাচ্ছি, দেখো কি বলতে পারি, দেখো আমি পাচ্ছি এখানে প্রত্যেকটা মান আমি এখানে বসিয়ে দিলাম। আমি এফ ইকুয়াল টু এখানে Q1 ইন্টু Q2, মানে দুবার আমার এখানে কিউ বসবে, আমি এখানে Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু কিউ ধরেছি, তাহলে কিউ ইন্টু কিউ বাই হচ্ছে আর স্কোয়ার, মানে হচ্ছে কি 1 এর স্কোয়ার। তাহলে আমার এখানে এফ এর মানটাও আমার এখানে বসানো যেতে পারে, এফ এর মানটাও হচ্ছে কি এখানে 1, মানে 1 ডাইন যেহেতু আমি ধরেছি সেই জন্য। এবার তাহলে কিউ স্কোয়ার এখানে আমার আসছে কি, এটার মানে আমার আসছে কি যে কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, এই যে কিউ স্কোয়ার বাই 1 মানে তো কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে আমি লিখতে পারি যে কিউ ইকুয়াল টু কি প্লাস মাইনাস 1, এটা আমি লিখতে পারি। ঠিক আছে, কারণ মানে প্লাস মাইনাস রুট ওভার 1 হবে, তাহলে প্লাস মাইনাস 1। এবার আমি এখান থেকে কি বলতে পারি যে শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে সম প্রকৃতির, মানে একটা হতে পারে যে Q1 এর মান প্লাস 1 একক এরকম হতে পারে, আবার Q2 এর মানও প্লাস 1 একক এটা হতে পারে, মানে যখন Q এর মান প্লাস 1 আমি পাচ্ছি তাহলে Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু প্লাস 1 হতে পারে। আবার আরেকটা হতে পারে যে Q1 ইকুয়াল টু মাইনাস 1 ইউনিট, আবার Q2 ইকুয়াল টু সেখানে মাইনাস 1 ইউনিট, মানে একই প্রকৃতির আধান থাকবে দুটোর মধ্যে, দুটো ধনাত্মক হবে অথবা দুটো ঋণাত্মক হবে এবং একই মানের হবে। অর্থাৎ আমি বলবো যে শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে যদি সমপ্রকৃতির ও সমমানের দুটো বিন্দু আধান পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে এবং পরস্পরের ওপর যে বিকর্ষণ বলটা প্রয়োগ করছে সেটার মান যদি 1 ডাইন হয়, বিকর্ষণ বল বলছি কারণ সমজাতীয় আধান হচ্ছে বলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, তাহলে এই প্রত্যেকটা আধানকে আমরা সিজিএস পদ্ধতিতে বলতে পারি একক আধান বা 1 ইএসইউ আধান বা 1 স্ট্যাট কুলম। তাহলে আমি সিজিএসে কিন্তু আধানের এককটা আমি এখানে পাচ্ছি, আধানের একক হচ্ছে সিজিএসে কি ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম, এটা আমরা এখানে বলতে পারি। আমি আরেকবার করে বলছি যে আমরা শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে সমপ্রকৃতির এবং সমমানের দুটো বিন্দু আধান যদি পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকে এবং পরস্পরের উপর যদি 1 ডাইন বিকর্ষণ বল এখানে প্রয়োগ করে, তবে আমরা বলতে পারি যে প্রত্যেকটা আধানের সিজিএস পদ্ধতিতে আমরা বলতে পারি একক আধান বা 1 ইএসইউ আধান বা 1 স্ট্যাট কুলম। ঠিক আছে, বায়ু মাধ্যমেও কিন্তু এই কে এর মানটা খুব একের কাছাকাছি হয়, 1.0005 এরকম হয়, সেই জন্য আমরা এখানে বায়ু মাধ্যমের ক্ষেত্রেও কে ইকুয়াল টু 1 ধরে নিতে পারি। আবার যদি আমি এখানে এসআই এককে এটাকে চিন্তা করি, আমি তো এতক্ষণ এটাকে সিজিএসে বললাম, এবার আমি এসআইতে বলছি, আমি মানে বায়ু শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে আমি এখানে এসআই এককে বলছি, তাহলে সেখানেই আমরা শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে আমি এসআই ইউনিট
আমি এখানে কল্পনা করছি এসআই এককে বা এসআই পদ্ধতিতে। আচ্ছা, সেক্ষেত্রে আমি কে এর যে মানটা পাবো সেটা হচ্ছে 9 × 10⁻৯ একক। ঠিক আছে, এসআই পদ্ধতিতে 9 × 10⁻৯ একক হয় কে এর মান। সিজিএসে কে = 1 দেখেছিলাম শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে, এখানে আমি বলছি 9 × 10⁻৯ একক এসআই পদ্ধতিতে। এবার এইখানে আমার সমীকরণটা তাহলে কী হবে, আমি এই জায়গায় আমি এখানে বসাচ্ছি কে এর মানটা। তাহলে এফ = ছিল কে × Q1 Q2/r²। তাহলে কি কে এর জায়গায় আমি এটা বসালাম, তাহলে 9 × 10⁻৯ × Q1 Q2 বাই হচ্ছে r²। এইটা হবে আমার, এই সমীকরণটা দাঁড়াবে কুলম্বের সূত্র থেকে। এবার আমি Q1 = Q2 আবার Q ধরে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এবার আর আমি ধরে নিচ্ছি হচ্ছে 1 মিটার। এসআইতে আমি দূরত্বের একক তো মিটার, সেটাই আমি ধরলাম। আর তার সঙ্গে কি ধরছি না, এফ এর মানটা আমি 9 × 10⁻৯ নিউটন, এটা আমি বলছি। তাহলে আমি বলতে পারি যে Q², মানে এইটা দেখো সমীকরণটা থেকে দেখো যে এফ এর মান আমি 9 × 10⁻৯ নিউটন ধরছি, এখানে কে মান তো এটা বলাই আছে। তাহলে আমার 9 × 10⁻৯ আর এদিকে 9 × 10⁻৯ ক্যান্সেল করে এখানে কি থাকে Q1 Q2, তার মানে এখানে Q²/r² মানে 1² হচ্ছে 1। তাহলে Q² আবার আমি পেয়ে যাচ্ছি 1। দেখো এই জিনিসটাই আমি পাচ্ছি, Q² আমি পাচ্ছি 1। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে Q আবার ±1। অর্থাৎ এখানে আমি এসআই পদ্ধতিতেও কিন্তু একটা সংজ্ঞা আমি পাচ্ছি এই আধানের পরিমাণটা এককে। সেটা কি না, শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে আমি যদি সম প্রকৃতির ও সমমানের, এখানেও আমি কিউ এর মান হয় +1, তখন Q1 = Q2 + 1। আবার কিউ এর মান যখন -1 তখন Q1 = Q2 = -1। তাহলে এখানেও সমপ্রকৃতির ও সমমানের দুটো বিন্দু আধান যদি পরস্পরের থেকে 1 মিটার ব্যবধানে থেকে এবং পরস্পরের ওপর 9 × 10⁻৯ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে আমি প্রত্যেকটা আধানকে এসআইতে বলছি একক আধান বা 1 কুলম্ব আধান। এখানে আমি আধানের এসআই এককটা পাচ্ছি। আধানের সিজিএস একক এর আগে দেখেছিলাম ইএসইউ বা স্ট্যাট কুলম্ব, এখানে আমি আধানের এসআই এককটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কিনা কুলম্ব। ঠিক আছে, তাহলে আমি বলছি, আরেকবার বলছি যে শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে সমপ্রকৃতির ও সমমানের দুটো বিন্দু আধান যদি 1 মিটার ব্যবধানে থেকে পরস্পরের উপর 9 × 10⁻৯ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে আমি প্রত্যেকটা আধানকে এসআইতে একক আধান বা 1 কুলম্ব আধান বলছি। কুলম্ব আর সিজিএস ইউনিটের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা এখানে মনে রাখবো যে 1 কুলম্ব, সি মানে কুলম্ব বোঝায়, এটা = হচ্ছে 3 × 10⁻৯ ESU আধান। এটা আমরা কিন্তু মনে রাখবো। হলো, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট মানে কিন্তু আমাদের সিজিএস একক আধানের, অর্থাৎ 1 কুলম্ব = 3 × 10⁻৯ ESU আধান, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এটা গেল। এবার এই যে আমরা এটা কুলম্ব আর আধানের মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমরা জানি, আমরা আধান সম্পর্কে এর আগে আমরা পড়েওছি, দেখবে ইলেকট্রনের আধান আমার মনে আছে নিশ্চয়ই, একটি ইলেকট্রনের আধান আমি পেয়েছিলাম, পড়তে হয়েছিল আমাদের, সেটা হচ্ছে তোমার 1.6 × 10⁻−19 কুলম্ব হয়। এটা হচ্ছে একটা ইলেকট্রনের আধান। আর সেইখান থেকে আমি যদি এটাকে তাহলে ইএসইউতে নিয়ে যাই, তাহলে দেখো এটা কত আসবে, আমাকে এত দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি লিখতে পারি এটা 3 × 10⁹, মানে 1 কুলম্ব যদি 3 × 10⁹ ইএসইউ, তাহলে 1.6 × 10⁻−19 কুলম্ব, মানে এইটা গুণ হচ্ছে 1.6 × 10⁻−19 ইএসইউ। অর্থাৎ এখানে আমার 3 আর 1.6 গুণ করলে দেখো 4.8 × 10⁻9 আর 10⁻−19, তাহলে আসে কত 10⁻−10। এইটা হয় কিন্তু একটা ইলেকট্রনের আধান, হয় এটা এসআইতে আর এটা হচ্ছে সিজিএস। হলো, তাহলে এটা গেল আমাদের ইলেকট্রনের আধান, এটা আমরা উদাহরণ দিলাম। আচ্ছা, এইবারে আমরা
কে এর এককটা সম্পর্কে একটু জানবো। আমরা আরেকবার কুলম্বের সূত্র থেকে প্রাপ্ত সমীকরণটা লিখে নিচ্ছি যে এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে কে ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি, এখানে এফ আর স্কোয়ার বাই হচ্ছে Q1 Q2, এটা লেখা যায়। এবার এফ এর একক হচ্ছে কি, আমি এসআইতে আমি ইউনিটটা বার করছি, তাহলে এফ এর একক মানে বলের একক, সেটা হচ্ছে কিনা নিউটন। তাহলে আমি লিখছি কে এর একক হচ্ছে নিউটন, বলের একক। দূরত্বের একক মানে হচ্ছে মিটার, তার স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার মানে নিউটন মিটার স্কোয়ার। আর নিচে কি আছে, নিচে আছে কুলম ইন্টু কুলম, তার মানে কি কুলম নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, বা নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এটা হচ্ছে কিনা এসআই পদ্ধতিতে আমার এখানে কে এর একক। তাহলে আমরা এতটা অবধি আজকে পড়াটা দিয়ে রাখলাম। আমরা আজকে জানলাম তড়িৎ আধান কি, কুলম্বের সূত্র, তার থেকে তড়িতের আমরা কী করে তড়িৎ বলের পরিমাপ করব, এবং তার সঙ্গে এটাও জানলাম যে কুলম্বের সূত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, মানে দূরত্ব যখন বিন্দু আধানগুলোর মধ্যে একেবারে বেশি হবে খুব, এবং সেখানে তোমার আমার এখানটাতে বলছি যে বিন্দু আধানগুলোর আকারটা কম হচ্ছে, নগণ্য হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি। আর সেখানে কুলম্বের সূত্র আমি প্রযোজ্য আধানের এসআই একক আর সিজিএস একক সম্পর্কে জানলাম। আমি এখানে কুলম্ব আর ইএসইউ এর মধ্যে যে সম্পর্ক, সেটা সম্পর্কে আমরা একটা আলোচনা করলাম, এবং তার সঙ্গে আরেকটা জিনিস সেটা জানলাম, সেটা হচ্ছে আমরা এসআইতে কে এর এককটা কী হবে সেটা আমরা কিন্তু এখানে জেনেছি। মনে রাখবে, আমি এখানে সম্পর্ক থেকে বলতে পারি যে আমি যদি দুটো কণার মধ্যে দূরত্ব দ্বিগুণ করি, তাহলে কি হবে, যে আকর্ষণ বলের পরিমাণটা কিন্তু কমবে। কতটা হবে, পূর্বের আকর্ষণের দেখো 1/2² মানে 1/4 অংশ হবে। আর যদি আমি দুটো আধানের পরিমাণকেই আমি দ্বিগুণ করি, তাহলে কি হবে, আর তাহলে আকর্ষণ বল কিন্তু বাড়বে। অর্থাৎ এখানে হয়ে যাবে কত, 2 × 2, মানে দুটোকেই আমি দ্বিগুণ করছি, তাহলে 4 গুণ হবে। পূর্বের আকর্ষণ বল বা বিকর্ষণ বলের 4 গুণ হবে। আর যদি আমি একটা দ্বিগুণ একটা 3 গুণ করলাম, তখন 2 × 3, মানে পূর্বের আকর্ষণ বলের 6 গুণ হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিভাবে দূরত্ব বাড়লে বা আধানের পরিমাণ বাড়লে কিভাবে আমরা দেখছি যে আকর্ষণ বলের পরিমাণ বাড়ছে বা কমছে, সেটা আমরা দেখতে পাই। তাহলে এইভাবে কিন্তু আমরা এটাকে বলতে পারলাম। আমরা আশা করি এটা হবে, বুঝতে পেরেছো।